দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। প্রণোদনার ঋণ সুবিধা পাচ্ছে না কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তারা, বরাদ্দের ৮০% বিতরণ হয়নি। গেল ৫ বছরে খেলনা রপ্তানি বেড়েছে ৪ গুণ, নতুন বিনিয়োগে বড় শিল্প গ্রুপ। বেঁধে দেয়া চালের দরে অস্বস্তি মিল মালিকদের, নতুন দামে চালের সরবরাহ করেনি বেশিরভাগই। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ব্যাংকের কঠিন সব শর্তের কারণে বেশিরভাগ ক্ষুদ্র উদ্যোক্তাই রয়ে গেছেন সরকারের প্রণোদনার সুবিধার বাইরে। জামানত ছাড়া উদ্যোক্তাদের ঋণ প্রদানে উৎসাহী নয় ব্যাংকগুলো। এই অবস্থায় ক্ষুদ্র ও কুটির শিল্পের মাঝে জামানতবিহীন ঋণ প্রদানে কেন্দ্রীয় ব্যাংকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দাবি আসে ব্যাংকের বাইরেও অর্থায়নের বিকল্প উৎস নিশ্চিত করার। বুধবার সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজিজ এবং বাংলাদেশ ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে এসব বিষয় উঠে আসে। ছোট ব্যবসা, অল্প পুঁজি, লাভ লোকসানের হিসেবও খুব বেশি নয়। দেশে এমন ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প উদ্যোক্তার সংখ্যা ৭৭ লাখের বেশি। সক্ষমতা কম, তাই করোনার ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে এই খাতে। হিসেব বলছে সাধারণ ছুটির সময়ে ৬৫% আয় কমেছে এসব ব্যবসায়ীর। এর ফলে ৭৫% ক্ষুদ্র এবং কুটির শিল্প উদ্যোক্তা ব্যবসা বন্ধের ঝুঁকিতে পড়েছে। এসএমইর ক্ষেত্রে এই হার ৫৮%। বাংলাদেশ ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ডের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ছোট, মাঝারি, বড় শিল্পের ভিতরে ক্ষুদ্র শিল্প, সেটা যদি কুটির পর্যায়ে হয়, মাইক্রো হয় অথবা ছোট বা বাজারি হয়, তাদের কাছে কোভিড প্রেক্ষিতে ঝুঁকির প্রবণতা অনেক বেশি অন্যের চেয়ে, এবং তাদের আগামী দিনের চিন্তা সম্বন্ধে দৃষ্টিভঙ্গিটা তুলনামূলকভাবে নেতিবাচক অন্যদের চেয়ে। অর্থাৎ তারা আগামী দিনের ভবিষ্যৎকে আরো বেশি ভয় এবং শঙ্কা নিয়ে দেখছে এবং ঝুঁকির মধ্যে আছে। এই জিনিসটা কিন্তু খুব পরিষ্কারভাবে আসছে। এদের সহায়তায় এপ্রিল মাসেই ২০,০০০ কোটি টাকার ঋণ প্রণোদনা ঘোষণা করে সরকার চলতি মূলধন হিসেবে। কিন্তু আগস্ট পর্যন্ত ঋণ পেয়েছে মাত্র ১১,০০০ উদ্যোক্তা। বিতরণ হয়েছে ৪,১২০ কোটি টাকা, যা মোট প্যাকেজের ২.৫% মাত্র। জুলাইয়ের শেষে, অগস্ট ঈদের পরে বললো আমাদেরকে যে আপনারা আসেন এখন কথা বলেন বা এরকম কিছু, বা তার আগে কোনো অডিয়েন্সই হচ্ছিল না। তো তারপর আমরা যখন কথা বলা শুরু করলাম তখন বলা হলো যে না, ঠিক আছে, তাহলে মর্টগেজ নিয়ে এসেন, কারণ যেহেতু অন্য ব্যাংকে আছে, আমরা এমনিও শিফট করছিলাম, তো সেটা তখন না আসলে হবে না। প্যাকেজের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই যে কোলাটেরাল নিতে হবে, জামানত নিতে হবে, ডিপোজিট নিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এবং বাট ব্যাংকের পলিসি এখানে অ্যাডহার করতে বলা হয়েছে। সো কোনো ব্যাংকের পলিসিতে এটা থাকতে পারে। ব্যবসায়ীরা বলছেন, বৃহৎ শিল্পের মতো বেশিরভাগ মাঝারি উদ্যোক্তাদেরও ব্যাংকের সাথে সংযোগ রয়েছে। তাই তাদের ঋণ প্রাপ্তি সহজ হলেও সুবিধার বাইরে থাকছে শুধু ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্ররা। The definition of SME needs to be changed. কারণ আমি যখন মাইক্রো কটেজের কথা বলছি আর স্মলের কথা বলছি, আমি মিডিয়ামকে এখানে নিয়ে আসছি। মিডিয়াম এন্টারপ্রাইজে ডিমড এক্সপোর্টারদের ব্যাংকের সাথে যে রিলেশনশিপ আছে, ক্ষুদ্র কটেজের কিন্তু ওই রিলেশনশিপটা নাই। তো এইখানে দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম উই হ্যাভ। বাংলাদেশ ব্যাংক ক্লিয়ারলি কিন্তু বলে দিতে পারে যে সিএমএসএমইর জন্য কোল্যাটারাল লাগবে না, এবং এটা যদি করা যায় তাহলে আমি মনে করি এখানে আরো তারল্যর যে ফ্লোটা সেটা বাড়তে পারে। এটা না করলে ব্যাংকরা স্বতঃস্ফূর্তভাবে এটা করবে না। সেই সাথে তাদের ঋণ প্রাপ্তি সহজ করতে এনজিওদের মাধ্যমে ঋণ বিতরণ এবং এসএমই বোর্ড গঠনের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশ্ববাজারে বাংলাদেশের খেলনার চাহিদা বাড়ছে। হিসেব বলছে গেল ৫ বছরে এই খাতের রপ্তানি বেড়েছে প্রায় ৪ গুণ। এমন পরিস্থিতিতে খেলনা শিল্পে বিনিয়োগে আগ্রহ বাড়ছে বড় প্রতিষ্ঠানগুলোর। এরই মধ্যে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে নতুন কারখানা নির্মাণ শুরু করেছে প্রাণ আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। ট্রাইসাইকেল, রাইডার, স্লিপার, এডুকেশনাল টয়েজ, অ্যালফাবেট টয়েজ সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা। দেশে যার বাজারের আকার বর্তমানে ১২০০ কোটি টাকার। এই বাজারের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। খেলনার বাজারে মাত্র ৫% যোগান দেয় স্থানীয় উৎপাদনকারীরা। অভ্যন্তরীণ এই বাজারে নিজেদের বিস্তার বাড়ানোর পাশাপাশি এবার খেলনা রপ্তানি করতে চায় আরএফএল গ্রুপ। এজন্য আদমজী ইপিজেডে নতুন কারখানা গড়ে তুলছে প্রতিষ্ঠানটি, যেখানে প্রতি বছর ৪,৮৫৭ মেট্রিক টন খেলনা উৎপাদন হবে।
যার পুরোটাই রপ্তানি করবে আরএফএল। অলরেডি কনস্ট্রাকশন আমরা শুরু করেছি, সয়েল টেস্ট ডান, রাইট, এবং উই আর গেটিং লট অফ কোঅপারেশনস ফ্রম ইপিজেড অথরিটি, রাইট. হোপফুলি we can finish constructions by 6 months to 8 months, and we have a plan to go for commercial productions by end of next year. যেটা আশা করছি প্রায় 2000-এর মতো কর্মী আমাদের লাগবে অনলি ইপিজেড, আদমজি ইপিজেডে। 2015-16 অর্থ বছরে $69 লাখ খেলনা রপ্তানি করেছে বাংলাদেশ। 5 বছরের মধ্যে যা প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। 2019-20 অর্থ বছরে খেলনা রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে $3.31 লাখ। বাংলাদেশ থেকে যে পরিমাণ খেলনা রপ্তানি হয় তার প্রায় 72 ভাগই যায় স্পেন, ইতালি, ফ্রান্স এবং জাপানে। এমন পরিস্থিতিতে খেলনা শিল্পে বড় বিনিয়োগে উৎসাহী হচ্ছে আরএফএল-এর মতো বড় প্রতিষ্ঠানগুলো। হিউজ অপরচুনিটি, সব ওরা নিতে পারছি না। সো এটা যদি আমরা ইপিজেডে যাই, আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করি, আমরা এখানে আশা করি যে immediately after construction the plant we can export a month $1 million immediately twice. আমরা যেটা বলছিলাম যে ইতিমধ্যে আমাদের প্রাণ প্রোডাক্টস, আরএফএল প্রোডাক্টস আমরা এক্সপোর্টিং টু 140 কান্ট্রিজ, 140টা দেশে আমরা এক্সপোর্ট করছি। এই পুরো এক্সপোর্ট মার্কেটটা কিন্তু আমাদের জন্য ওপেন। এখন আমরা ধরেন ইউরোপে দিচ্ছি, আমেরিকাতে দিচ্ছি, রাইট, সো অস্ট্রেলিয়াতে দিচ্ছি। সো প্রত্যেকটা দেশে যেখানে আমাদের কাস্টমার আছে, যেখানে আমাদের ডিমান্ড আছে, প্রত্যেকটা দেশে আমরা ধরুন ওভার দ্য নাইট প্রোডাক্ট রেডি থাকলে চলে যাব। খেলনার কারখানা ছাড়াও আদমজি ইপিজেডে সুরক্ষা সামগ্রীর কারখানা স্থাপন করতে চায় আরএফএল। প্রতিষ্ঠানটি বলছে কারখানা দুটি স্থাপনে মোট ব্যয় হবে $1.80 লাখ। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সরকারের বেঁধে দেয়া দামে চাল বিক্রি করছেন না অধিকাংশ মিল মালিক। গতকাল খাদ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়ে গিয়ে বুধবার চাল বিক্রি বন্ধ রেখেছেন অনেকেই। এই কারণে চাহিদা মতো চাল পাচ্ছেন না আড়তদাররা। মিল মালিকরা সরকার নির্ধারিত দামে চাল ছাড়লে কয়েকদিনের মধ্যে বাজার স্থিতিশীল হবে বলে বলছেন ব্যবসায়ীরা। হাসনাইন তানভীরের রিপোর্ট। সর্বোচ্চ কোয়ালিটি সেটা 2575 টাকা 50 কেজির বস্তা, যেটা মাঝারি 28 সেটা 2250 টাকা। মন্ত্রী মহোদয় আমাদের গার্জিয়ান, উনি যা বলছেন আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত ধানটা থাকবে এবং চাল থাকবে আমরা এই রেটে বিক্রি করব। মন্ত্রীকে দেয়া গতকালের এ প্রতিশ্রুতি রাখেননি অনেক চালকল মালিক। আগের বাড়তি দামেই মিল গেটে বিক্রি করেছেন সরু ও মাঝারি মানের চাল, অনেকে আবার বন্ধ রেখেছেন বিক্রি। আমরা যদি এখন 51, 52, 53 টাকা কিনি তাহলে আমরা বেচবো কীভাবে? সরকার যেটা ঘোষণা দিচ্ছে সেই রেটে আমরা চাল পাচ্ছি না। মিলেই তো মিনিকেট চাল মনে করেন 52 টাকা ওরা চায়, 52 টাকা নিচে চাল দিচ্ছে। সরকারের বেঁধে দেয়া দামে চাল বিক্রির আগে আবারও নিজেদের মধ্যে বৈঠকে বসতে চান অনেক চালকল মালিক। এখনো পর্যন্ত এই চাউল দেওয়া এখনো শুরু হয় নাই। যে অর্ডারগুলো ছিল সেই অনুপাতে যাদের ওই রেটে মাল বিক্রি করা আছে তারা দিয়ে দিচ্ছে। আমরা আশা করি যে এই মালগুলো যাওয়ার পরে পরপরই 2-1 দিনের মধ্যেই বর্তমান যে নীতিমালা তৈরি করেছে এই নীতিমালার মধ্যেই থাকবে বলে আশা করি। বিল গেট থেকে চাহিদা অনুযায়ী চাল না পাওয়ায় অনেকটা বিপাকে পড়েছেন আড়তদাররা। রাজধানীর অন্যতম বড় চালের বাজার পুরান ঢাকার বাদামতলীতে কয়েকজন আড়তদারের সাথে কথা হয় সরকারের বেঁধে দেওয়া চালের দাম নিয়ে। আগের রেটে তো মাল দিচ্ছি না, তারপরেও তাদের 2700-2800 আজকেও দাম চাই। কথা দিচ্ছে মন্ত্রীর কাছে যে আমরা নতুন রেটে দিব বা এরা নির্ধারিত রেটে দিবে, কিন্তু নির্ধারিত রেট তাদের কি ওনার পরে জানাবে। এক গাড়ি মিনিকেটের কথা বললাম মঞ্জু সাহেবের কাছে, তো বললো যে সরকার যে মিনিকেটের দাম বললো এটা দেওয়া যাবে না। এদিকে কাটেনি চালের বাজারের অস্থিরতা। সরকারের নির্ধারিত দামে মিলগেট থেকে চাল পুরোদমে আসা শুরু করলে বাজার স্থিতিশীল হবে বলছেন ব্যবসায়ীরা। চিকনটা কিনলাম আপনার 53 টাকা, 54 টাকা, এই 57 টাকা বেচতে দিব। সরকার যে রেটটা দিচ্ছে সেই রেটটা আমরা আপাতত বেচতে পারতাছি না। যখন 2-1 দিন পরে আসবে তখন আমরা অবশ্যই হয়তো এটা বিক্রি করতে পারবো। নতুন চাল বাজারে আসতে 1 থেকে 1.5 মাস সময় লাগবে উল্লেখ করে আড়তদাররা বলছেন দ্রুত চাল আমদানি করলে বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। হাসনাইন তানভীর, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার ক্ষতি সামলাতে কত কর্মী ছাঁটাই করছে ডিজনি, সে খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে।
করোনার নেতিবাচক প্রভাব এড়াতে ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধের শিথিলতা আরও 3 মাস বাড়ানো হচ্ছে। এর ফলে ডিসেম্বর পর্যন্ত কোনো ঋণ গ্রহীতা বকেয়া পরিশোধ না করলেও ঋণ খেলাপি হবেন না। বুধবার সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেছেন, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে ব্যাংকগুলো কোনো সংকটে পড়বে না বলেও মনে করেন অর্থমন্ত্রী। আমরা টাকা দিয়েছি, টাকা তো মাফ করে দেয়নি, টাকা আমরা পাবো, শুধু সময় বাড়িয়ে দিচ্ছি। সময়টা যদি না বাড়িয়ে দেয়, এই সময় যদি আমরা কোনো বাধা সৃষ্টি করি, তাহলে আমাদের যে এক্সপোর্ট অর্ডার গুলো এগুলো বাস্তবায়ন করা যাবে না। ইম্পোর্ট আমরা করতেছি, সেখানেও এলসি গুলো আমরা সেটেল করতে পারবো না, ডকুমেন্টস গুলো রিটায়ার করাতে পারবো না, বিভিন্ন জায়গায় এগুলো বাধাগ্রস্ত হবে। এখন আমাদের যেই মুহূর্তে লোনটি ক্লাসিফাইড হয়ে যাবে, সেই মুহূর্তে তার স্বাভাবিক সমস্ত কার্যক্রম সব বন্ধ হয়ে যাবে। আমরা এই মুহূর্তে আমার মনে হয় এটা করা ঠিক হবে না। সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং এই সময় তাদেরকে আমাদের সাহায্য করা উচিত। চট্টগ্রাম বন্দর দিয়ে আসতে শুরু করেছে ভারতের পরিবর্তে বিকল্প দেশ থেকে আমদানি করা পেঁয়াজ। এরই মধ্যে এসে পৌঁছেছে 170 মেট্রিক টন। সঞ্জীব দে বাবুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। চলতি মাসে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ সারা দেশে বেড়ে যায় পেঁয়াজের দাম। সংকট মোকাবেলায় ভারতের বিকল্প দেশ থেকে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে আসা শুরু হয়েছে। এরই মধ্যে মিয়ানমার ও পাকিস্তান থেকে আমদানি করা 2টি চালানের পেঁয়াজ এসে পৌঁছেছে। আরও পেঁয়াজ দেশে আসার পথে রয়েছে। মায়ানমার এবং পাকিস্তান থেকে আমাদের আমদানিকৃত পেঁয়াজ ইতিমধ্যে আমরা বন্দরে এসে পৌঁছাইছে এবং আমরা নমুনা সংগ্রহ করে রোগ পোকামাকড় মুক্ত মর্মে নিশ্চিত হয়ে আমরা ছাড়পত্র ইস্যু করেছি 170 মেট্রিক টন পেঁয়াজে। পেঁয়াজ বন্দরে আসা শুরুর পর অগ্রাধিকার ভিত্তিতে ছাড়পত্র দেয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। পেঁয়াজ জাহাজ বন্দরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে আসার সাথে সাথে আমরা পরিদর্শন করে পেঁয়াজের নমুনা সংগ্রহ করে রোগ পোকামাকড় মুক্ত মর্মে নিশ্চিত হয়ে ছাড়পত্র ইস্যুকরণ আমরা অব্যাহত রাখব। বিকল্প পথে পেঁয়াজ আমদানির সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আরও পেঁয়াজ এলে দাম কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। আমরা মনে করি এটার মাধ্যমে আমাদের যে আভ্যন্তরীণ চাহিদা আছে সেটা পূরণে সহায়ক হবে এবং বাজারে যে ঊর্ধ্বগতি ছিল সেটা সহনীয় পর্যায়ে চলে আসবে। সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র থেকে 1,47,554 মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য 322টি অনুমতিপত্র নিয়েছেন ব্যবসায়ীরা। চীন, মিশর, তুরস্ক, মিয়ানমার, নিউজিল্যান্ড ও পাকিস্তান সহ 12টি দেশ থেকে এসব পেঁয়াজ আমদানি করা হচ্ছে। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক বিএসএক্স 19 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,963-তে। মোট লেনদেন হয়েছে 914 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 132টির, কমেছে 191টির, আর অপরিবর্তিত রয়েছে 32টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। বিগত অনেকদিন ধরে মার্কেটে ফ্লাকচুয়েশনস লক্ষ্য করা যায়। বেশ কিছুদিন ধরেই আসলে মার্কেটে কিছুটা প্রাইস কারেকশন হচ্ছে। ইনভেস্টর পার্টিসিপেশন এখন অনেকটা স্লো, কারণ অনেক দিনের রিসেন্ট কারেকশনগুলোর কারণে ইনভেস্টররা কিছুটা ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি ফলো করছে এখন। আজকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং মিউচুয়াল ফান্ড সেক্টরের অধিকাংশ স্টক প্রাইস বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য সেক্টরসগুলোর বেশ প্রাইস কারেকশন লক্ষ্য করা যায়। মিউচুয়াল ফান্ড সেক্টরের রিফরমেশনকে সামনে রেখে আসলে ইনভেস্টরদের এই সেক্টরটাতে ইন্টারেস্ট কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকে ইন্ডেক্সে পজিটিভলি কন্ট্রিবিউট করে ব্যাডবিসি, পজিটিভ কন্ট্রিবিউটর হিসেবে ছিল ব্যাডবিসি, ম্যারিকো এবং পিটিএল। আজকে মার্কেটে টার্নওভার গত সেশনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টর 32% কন্ট্রিবিউট করে টার্নওভারে লিড করে, ফলোড বাই টেক্সটাইল এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। করোনার প্রভাবে এবার বড় আকারের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। ছাঁটাই করা হচ্ছে থিম পার্ক বিভাগের 28,000 কর্মীকে, যাদের বেশিরভাগই কাজ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আর ফ্লোরিডায় অবস্থিত ডিজনি থিম পার্কে। ডিজনি কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি হলে এসব কর্মীকে আবারও ফিরিয়ে আনা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
এ যেন এক কল্পরাজ্য, যেখানে দেখা মেলে রূপকথার রাজকন্যা থেকে শুরু করে পাতালপুরীর দৈত্যদানু। মিকি, মিনি, গুফি আর ডোনাল্ড ডাকের মতো জনপ্রিয় সব কার্টুন চরিত্র যেন বাস্তব হয়ে ধরা দেয় ডিজনির থিম পার্কগুলোতে। বিশ্বজুড়ে এমন 12টি থিম পার্ক বছর জুড়ে মুখরিত থাকে পর্যটকদের আনাগোনায়। কিন্তু সে দৃশ্য বদলে গেছে চলতি বছর করোনার প্রভাবে। থিম পার্কগুলো বন্ধ ছিল প্রায় 6 মাস। বন্ধ থাকাকালীন সময়েও প্রায় লাখখানেক কর্মচারীর বেতন ভাতা চালিয়ে গেছে ডিজনি কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হয় এবার 28,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ডিজনি, যার বেশিরভাগই ছাঁটাই হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আর ফ্লোরিডায় অবস্থিত ডিজনি থিম পার্ক থেকে। ছাঁটাই হওয়া কর্মীদের 67 ভাগই খণ্ডকালীন কর্মী, যাদের ঘণ্টা হিসেবে বেতন দেওয়া হয়। এক বিবৃতিতে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে ডিজনি পার্ক কর্তৃপক্ষ, জানিয়েছে নিরুপায় হয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের, যা সত্যি কঠিন ছিল। তবে পরিস্থিতির উন্নতি হলে ছাঁটাইকৃত কর্মীদের আবারও নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে ডিজনি। মার্চ থেকে বেশ কয়েকটি পার্ক খুলে দেওয়া হলেও দর্শনার্থীর সংখ্যা ছিল হাতে গোনা। এপ্রিল থেকে তা কিছুটা বাড়তে শুরু করে, কিন্তু দর্শনার্থীর সংখ্যা এখনও আগের বছরের একই সময়ের চেয়ে 85 ভাগ কম। করোনার প্রভাবে দ্বিতীয় প্রান্তিকে ডিজনি থিম পার্কের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $2 বিলিয়ন। থিম পার্কের আয় কমলেও ডিজনির অন্যান্য বিনোদন মিডিয়ার আয় বাড়তে শুরু করেছে। ESPN চ্যানেলে আবারও শুরু হয়েছে লাইভ খেলা দেখানো, শুরু হয়েছে সিনেমা এবং টেলিভিশনের অনুষ্ঠান তৈরির কাজও, আর স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসের প্রবৃদ্ধি হচ্ছে লাফিয়ে লাফিয়ে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।